বিশ্ব কূটনীতিতে একটা অন্য দিগন্ত। যেরকম গ্লোবাল সাউথকে এই মুহূর্তে মানে এই যে আমরা এই মুহূর্তে যে অক্ষটা দেখতে পাচ্ছি, রাশিয়া, চীন, ভারত, মানে এই রকম কাছাকাছি তো এর আগে কখনো আসতে পারেনি, বিশেষ করে ভারত এবং চীন। এই জায়গা থেকে আমি ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গটা একটু পরে আসছি, কিন্তু আমি একটু এই জায়গা থেকে জানতে চাইছি যে মিউচুয়াল ইন্টারেস্ট ছাড়া তো এই রকম কাছাকাছি আসা সম্ভব নয়। আগামী দিনে এই তিনটে দেশের মিউচুয়াল ইন্টারেস্ট কীরকমভাবে আরও ডেভেলপ করবে, আপনার কি মনে হচ্ছে বিষয়? দেখো, একটা কথা হচ্ছে, হ্যাঁ আক্ষরিক অর্থে ঠিক যে মিউচুয়াল ইন্টারেস্টটা ইম্পর্টেন্ট। আরেকটা কথাও আমার বারবার মনে হচ্ছে যে সামগ্রিকতার মধ্যে যে একাকী অনুভবটা আছে, সেই একাকী রাষ্ট্রের যে নিজস্ব সভারেনিটি আছে, তার যে নিজস্ব রেসপেক্ট আছে, সেইটা কোথাও গিয়ে আজকে ছোট থেকে মিড ক্যাপ থেকে বিগ ক্যাপ সবাই চাইছে। মানে আমি বোঝাতে চাইছি, সবাইকে তুমি আমন্ত্রণ জানিয়ে তোমার বাড়িতে খাওয়াতে, এবার সেখানে যেরকম তুমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে খাওয়াচ্ছ, তার জন্য সবাই তোমার প্রতি গ্রেটফুল, তেমনি সবাই যে তোমার বাড়িতে এসছে তাই তুমি সবকটা ইন্ডিভিজুয়াল সেই মানুষদেরকে যদি গিয়ে না বলো যে দাদা মন দিয়ে খাবেন, ভালো করে খাবেন, অসুবিধা হলে বলবেন, চেয়ে খাবেন, এইসব যদি না বলো, তাহলে আমন্ত্রিতরা কোথাও গিয়ে বাইরের লোক হিসাবে নিজেদের চিহ্নিত করতে শুরু করে। এটা বাস্তব। এবং সেইটাই ঘটেছে ওয়ার্ল্ড অর্গানাইজেশনস লাইক ইউনাইটেড নেশনস, G7 বা তুমি কোয়াড বলো, কিংবা তুমি বলো আমাদের যে কোনো ইউরোপিয়ান ইউনিয়ন, যে কোনো সংগঠনের মধ্যেই, বিশেষ করে ইউনাইটেড নেশনসে আমেরিকার চাপ থেকেই বোঝা গেছে যে বহু দেশ তাদের সাথে জড়িত এবং যুক্ত ছিল ঠিকই, কিন্তু কেউই আমেরিকার যে সেন্স অফ সাবঅর্ডিনেশনটা, এটা কিন্তু ঠিকভাবে মেনে নিতে পারেনি। এবং এই মেনে নিতে পারেনি বলেই কোথাও একটা গিয়ে একটা অল্টারনেটিভ খুঁজছিল। মানে আন্তর্জাতিক সম্পর্কে তো খুব একটা এটা বলা যায় না যে তারা দলে থেকে কাজ করতে পারছিল না বা দম বন্ধ হয়ে আসছিল, এই ধরনের কনসেপ্ট। বাট যদি বোঝার জন্য এটা বুঝতে লাগে, তাহলে আমি বলবো এটা খারাপ নয়, এটা বোঝা যেতেই পারে যে সত্যি ওরা দলে থেকে কাজ করতে পারছিল না এবং দম বন্ধ হয়ে আসছিল, এবং তার জন্য একটা অল্টারনেট রেসপেক্টফুল অ্যালাইনমেন্ট খুঁজছিল, যেখানে গিয়ে তারা তাদের মতো করে কোঅপারেশনস গুলো জেনারেট করতে পারবে, সেখানে গিয়ে তারা নিজের ইন্টারঅ্যাক্টিভ লেয়ারটা তৈরি করতে পারবে, এবং আরেক ধাপে গিয়ে তারা এমন একটা পরিধির মধ্যে নিজেদেরকে সমাহিত করতে পারবে যেখান থেকে তারা আগামীর পৃথিবীটা তৈরির জন্য এফেক্টিভ কন্ট্রিবিউট করতে পারবে। বাকিরা সবাই কন্ট্রিবিউট করছিল, ব্রাজিলও কন্ট্রিবিউট করছিল, সাউথ আফ্রিকাও কন্ট্রিবিউট করছিল, ছোট ছোট বিমস্টেকের দেশগুলো কন্ট্রিবিউট করছিল, কিন্তু রিকগনাইজড হচ্ছিল না। এই সুপারস্টার ভিত্তিক খেলাধুলাতেও হয় না এখন আর। তো সেখানে একটা টিম গেমে সবাই তো টিম হিসাবে রেকগনিশন চায়, সেখানে টিম হিসাবে রেকগনিশন যেমন চাইবে, সেখানে ইন্ডিভিজুয়াল হিসাবে রেকগনিশন চাওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো মানে কনসিডারিং অল দিস থিংস, আমার মনে হয় আমেরিকা বোঝাও সময় এসে গিয়েছে যে ওয়ার্ল্ড অর্ডার বদলাচ্ছে না, ওয়ার্ল্ড অর্ডার বদলে গেছে। এবং এই ওয়ার্ল্ড অর্ডার বদলে গেছে যেটা, সেটা গ্লোবাল সাউথ বা যেই ওয়ার্ল্ড অর্ডারটা বদলে গেছে, সেই ওয়ার্ল্ড অর্ডারের লিডারশিপ কোয়ান্টিটিটাকে যদি আমরা কোয়ালিফাই করাই বা অ্যানালাইসিস করি, তার মুখ্য তিনটে রাষ্ট্র হিসাবে অবশ্যই রাশিয়া, চীন এবং ইন্ডিয়া উঠে আসছে। একদমই, মানে শুভাশিস ব্যানার্জির যে তিনি যে কথাগুলো বলেন এবং সেখানে যে এক্সাম্পলগুলো দেন, সেগুলোতে মানে তার সেন্স অফ হিউমার, সেটা কি সুন্দরভাবে আন্তর্জাতিক সম্পর্কে তিনি সেই ইনপুটটা দেন, সেটা বোঝা যায় খুব সুন্দরভাবে। শুভাশিসবাবু, আপনি এই দলে থেকে কাজ করতে পারছি না, এই প্রসঙ্গটা উত্থাপন করলেন। আমি একটু পশ্চিমবঙ্গের যে রাজনীতি সরগরম, সেই প্রসঙ্গও টানবো, তবে তার আগে ভ্লাদিমির পুতিন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি আমেরিকাকে সতর্ক করে কি বলেছেন। এই ভিক্টরি ডেতে তিনি ছিলেন চীনে, এবং ভিক্টরি ডের পরে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে এটা স্পষ্ট করেছেন যে ভারত এবং চীন, এই দুটো দেশের সঙ্গে আমেরিকা কোনোভাবেই এই ধরনের কথা বলতে পারে না। দ্ব্যর্থহীন ভাষায় তিনি তার মত জানিয়েছেন। এছাড়াও পুতিন আর কি কি বলেছেন, এক ঝলক পুতিনের বক্তব্যটা একবার শুনিনি, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। You have countries like India, almost 1.5 billion people, China, with powerful economies, but they also have their own domestic political mechanisms and laws. So when somebody tells you that they're going to punish you
you have to think, how can the leadership of those countries, of those big countries, which had difficult periods in their history too, that had to do with colonialism, with attacks on their sovereignty during prolonged periods of time, you have to understand that if one of them shows weakness, his political career will be over, so that influences his behavior. Just as the colonial era is now over, they have to realize that they cannot use this tone in speaking with their partners. But ultimately, things will be sorted out, everything will take its place, and we will see a normal political dialogue again. সুভাষিস বাবু, আপনি শুনলেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য একেবারে স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। ভারতের নাম নিলেন, চীনের নাম নিলেন, এবং এই দুটো অর্থনীতি যে বিশ্বের এই মুহূর্তে বড় দুটো অর্থনীতি, তাদের সঙ্গে এভাবে কথা বলা যায় না। ইন্টারেস্টিং তার বক্তব্য হচ্ছে গিয়ে যে কলোনিয়াল এরা কিন্তু ওভার, মানে সেটা চালানোর চেষ্টা করবেন না। আমি এই প্রসঙ্গে কি বলবেন, আপনি ব্যাখ্যা দেবেন, সেটাই আসবো। তবে আমি একটু এটার সঙ্গে কানেক্ট করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বা বিধানসভায় নিজের বক্তব্য বলার সময় কিন্তু এই এসসিওর বিষয়টাকে উত্থাপন করেছেন। তিনি বলছেন রাশিয়ার পায়ে পড়ে যাচ্ছে, চীনের পায়ে পড়ে যাচ্ছে, তো এই করে দেশটার স্বার্থ বিঘ্নিত হচ্ছে, দেশটাকে বিকিয়ে দিচ্ছে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, যে মিউচুয়াল ইন্টারেস্ট ছাড়া এই আন্তর্জাতিক সম্পর্ক ডেভেলপ করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথাও কি এই জায়গাটা, মানে এর বাস্তবতা কতটা, মানে মুখ্যমন্ত্রী যে প্রশ্নটা তুলছেন যে রাশিয়ার কাছে বিকিয়ে দিচ্ছে, চীনের কাছে বিকিয়ে দিচ্ছে, এর বাস্তবতা কি আছে নাকি মানে সেটা কোনো জায়গায় নেই? ভারত এই মুহূর্তে যেই জায়গায় রয়েছে, ভারতের সঙ্গে অ্যালাই করতে বা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে এই দেশগুলোকে এগিয়ে আসতেই হবে। আপনার ব্যাখ্যা কি? দেখুন, আমি প্রথম যেটা আপনি জাতীয় স্তরের ঘটনাটা বললেন, মানে রাজ্য স্তর থেকে একটা প্রশ্ন উঠেছে, সেটার ব্যাখ্যা কিছু নেই। আমি একটা রিপ্লাই একটাই কথা বলতে চাই যে আপনাদের সাথে আমি খুব একটা শাস্ত্রীয় সঙ্গীত বা কত্থক নিয়ে প্রোগ্রাম করেছি বলে আমার মনে পড়ছে না, যেখানে আমি আমার মানে কত্থক নিয়ে আমি আমার পাণ্ডিত্য বুঝিয়েছি বা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে বুঝিয়েছি, কারণ ওটা আমার সাবজেক্ট না। দ্বিতীয় জিনিসটা হলো, এরকম খুব কম মানুষ আছেন, মহাপ্রাণ আছেন এই পৃথিবীতে, যারা রবীন্দ্রনাথের কবিতা থেকে আসা, মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান থেকে, হাতির জন্ম প্রক্রিয়া থেকে, এবং তার থেকে আরেক স্টেপ এগিয়ে গিয়ে আজকে এসসিও নিয়েও মানে এক্সপার্টাইজ তারা। সুতরাং তারা যখন কিছু বলেছে, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে, কিন্তু আমার ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা অতটা নেই সেটাকে এক্সপ্লেন করা বা বোঝার। আমার কিছুদিন সময় লাগবে বুঝতে এইসব কথাগুলো পায়ে পড়ে যাওয়া, কারণ আমি ঠিক একটা বুঝে উঠতে পারি না। তবে সেই সময়টা যদি আমরা অতিক্রম করতে পারি, আমরা সত্যি বুঝে উঠতে পারি, আমি অবশ্যই এই উত্তর দেবো একদিন। আজকে না দিতে পারার জন্য আমি ক্ষমা চাইছি।